আচ্ছা, একটা প্রশ্ন করি তোমাদের সবাইকে। তোমার ক্লাসে এমন একজন স্টুডেন্ট আছে না? যে দিনে প্রায় ৭-৮ ঘন্টা বই নিয়ে বসে থাকে। সারাক্ষণ সে ক্লাসের মধ্যে পড়াশোনা নিয়ে পড়ে থাকে। কোচিং এ বলো যেখানেই যায় সে সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু সে না ক্লাসের ফার্স্ট স্টুডেন্টটা না। আবার তোমারই অনেক ফ্রেন্ড আছে বা পরিচিত আছে যে কিন্তু খুব একটা পড়াশোনা করে না। সে তোমার সাথে চিল করতেছে, ঘুরতেছে, খেলতেছে, সবকিছু করতেছে। কিন্তু যখনই একটা এক্সাম হয় ওর রেজাল্টটা কিন্তু সবচেয়ে ভালো থাকে সে সবসময় টপের দিকে রেজাল্টের মধ্যে থাকে। তো আমাদের সবার না মনে একটা গোপন ইচ্ছা আছে যে আমরা সবাই ওই সেকেন্ড স্টুডেন্টের মতো হইতে চাই। মানে আমরা সবকিছু করব, চিল করব, ঘুরবো, ফিরবো, সবকিছু করব। কিন্তু আমার রেজাল্টও আবার অনেক ভালো থাকবে। এখন আমরা চলো বাস্তবতার দিকে ফেরত আসি। আসলেও কি এরকম করা পসিবল যে তুমি কম পড়ে ভালো রেজাল্ট করতে পারবা? বা তোমার যেই ফ্রেন্ডটা কম পড়ে খুবই ভালো রেজাল্ট করে, সে আসলে কিভাবে পড়াশোনা করে? এটা কি গড গিফটেড ট্যালেন্ট? নাকি এটার পিছেও কোনো একটা সায়েন্স আছে বা কোনো স্মার্ট টেকনিক আছে? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করতেছি আরেকটা নতুন ভিডিওতে। সো আজকে আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করব যে তোমার ওই ফ্রেন্ডটা যার মতো তুমি হইতে চাও বেসিক্যালি, যে সে কম পড়ে কিভাবে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। সো যারা এই ভিডিওটা দেখতেছো আশা করি এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের পোলাপানরা আসছো এবং তোমাদের সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা আছে। তো তোমাদের এই মুহূর্তে এসে কিন্তু স্মার্ট পড়াশোনার দিকে কিন্তু আগাইতে হবে। স্মার্টলি বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। এবং আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে সেই কয়েকটা টিপস যেগুলা ফলো করলে তুমি আসলে বুঝতে পারবা যে আসলে খুব বেশি পড়াশোনা করার চেয়ে স্মার্টলি পড়াশোনা করলে তোমার শিখাটা আরো প্রপার হবে এবং তুমি পরীক্ষায় একটা ভালো স্কোর নিয়ে আসতে পারবা। সো আমার প্রথম টিপটা হচ্ছে যে রিডিং স্মার্ট ভার্সেস রিডিং হার্ড। এখানে একটা কথা আছে। হ্যাঁ, আমরা সবাই মনে করি কি যে আমরা একদম ১২ ঘন্টা, ১৪ ঘন্টা, ১৬ ঘন্টা এরকম কিছু ভিডিও দেখি অনলাইনে, দেখে মনে করি যে ভাই এগুলা না করলে হয়তো রেজাল্ট ভালো করা পসিবল না। আমি তো সারা জীবন ফাঁকি মেরে আসছি। এখন চিন্তা করো ভাই, তুমি লাস্ট ৬ মাস কোন পড়াশোনা করতে পারো নাই ঠিকমতো, কি তুমি বই খুলে ১ ঘন্টাও পড়তে পারো নাই। তোমার পক্ষে কি সম্ভব ওই ০ ঘন্টা থেকে ১৫-১৬ ঘন্টায় নিজের পড়াশোনাটাকে নিয়ে যাও? ১৫-১৬ ঘন্টা বাদ দাও ভাই। তুমি তো এখন ৫-৬ ঘন্টা যদি তোমাকে পড়তে বলি তুমি তো পাগল হয়ে যাবা। পাগল হয়ে যাবা। তাই না? সো রিডিং হার্ড মানে একদম ভাই আমি পইড়া-টইড়া ফাটায় দিব। এই চিন্তা যারা করবা তারা আসলে কিছু করতে পারবা না। ওই একদিন হয়তো ৫-৬ ঘন্টা পড়তে পারবা। পরের দিন বলবা, "ভাই আগের দিন অনেক পড়ছি, আজকে আমি অনেক টায়ার্ড ভাই। আজকে আমি পড়তে পারব না।" বা তুমি অন্যান্য কোচিং স্কুল সবকিছুর চক্করে পড়ে তুমি জীবনেও আসলে এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবা না। সো ভাইয়া হোয়াট ইস রিডিং স্মার্ট? রিডিং স্মার্ট মানে হচ্ছে তুমি যদি ধরো ২ ঘন্টাও প্রতিদিন পড়ো, সেই ২ ঘন্টা যাতে তোমার একটা ইফেক্টিভ সেশন হয়। ভাইয়া ইফেক্টিভ সেশন কি? তোমরা অবশ্যই ২০২৬ সালে এসে পোমোডোরো টেকনিকের নাম অবভিয়াসলি শুনছো। তাই না? অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ভাই। এটা মানে এটা লাস্ট ১০-১৫ বছর একটা বাজওয়ার্ড বলতে পারো পোমোডোরো টেকনিক। বাট এটা হয়। জিনিসটা কি? ধরো তুমি ২ ঘন্টা পড়বা, হ্যাঁ? তো তুমি ২ ঘন্টাকে ৪ টা ভাগে ভাগ করো। ৩০-৩০-৩০ করে তুমি ২ ঘন্টাকে ৪ টা ভাগে ভাগ করো। করলা? এই প্রতি ৪ টা ভাগের মধ্যে তুমি ২৫ মিনিট করে পড়বা এবং এখান থেকে ৫ মিনিট করে তুমি রেস্ট নিবা। তুমি দেখবা এই যে ২৫ মিনিট করে পড়তেছো এবং ৫ মিনিট রেস্ট দিতেছো, এই টেকনিকে পড়ার কারণে পড়াগুলা তোমার আরো বেটার মনে থাকতেছে। তুমি রেস্ট পাওয়ার কারণে তোমার কোনো ফ্যাটিগ চলে আসতেছে না এবং তোমার পড়াটা অ্যাকচুয়ালি কমপ্লিট হইতেছে এবং ফোকাস ভাবে পড়াটা কমপ্লিট করতে পারতেছো। এখানে একটা ছোট্ট বিষয় আছে। তুমি এই যে ২ ঘন্টা পড়বা, এই পড়ার আগে অবশ্যই একটা প্ল্যান করে নিবা যে আচ্ছা ঠিক আছে আমার হাতে ২ ঘন্টা সময় আছে। আমি ধরো হায়ার ম্যাথে চ্যাপ্টার ৩ জ্যামিতি পড়বো আজকে। ঠিক আছে? সো এই ২ ঘন্টার মধ্যে আমি জ্যামিতির টার্গেট নিয়েছি ৩.১ এর আগ পর্যন্ত যা কিছু আছে সবকিছু আমি পড়বো। তাহলে তুমি এই টার্গেট নিয়ে আগাও। এখন কিন্তু তুমি জানো তুমি কি করবা। তোমার ব্রেইন সেট করছে আচ্ছা আমি এই টার্গেট নিয়ে আগাইতেছি এবং সে দেখতেছে ২৫ মিনিট পর সে ব্রেক পাচ্ছে। সো ব্রেইনকে তুমি না ট্রিক করে ফেলছো যে ওই কাজটাকে আর কঠিন না সহজ মনে করতেছে। মনে রাখবা ভাই, ব্রেইনকে যদি তুমি ট্রিক করে রাখতে পারো তুমি সবচেয়ে ইফেক্টিভলি পড়াশোনা করতে পারবা। ঠিক আছে? এখন তুমি যদি মনে করো যে ভাই বিশাল বড় সিলেবাস আমি একদিনে কি পড়বো না পড়বো, এই কথাটা চিন্তা করলে আসলে পড়াশোনা তুমি খুব লম্বা সময় ধরে করতে পারবা না। মোটিভেশন থাকবে হয়তো ১ দিন ২ দিন তুমি ঠিকঠাক একদম ফাটায় পড়তে পারবা। বাট ডে ৩ তে গিয়ে অনেক টায়ার্ড হয়ে যাবে। এটা আমার সাথেও হয় এবং এটা রেগুলারলি হয়, বুঝছো? নট লাইক যে এই জিনিসটা ফলো করে আমি একদম সারা জীবন খুব ভালো কাটায় আসছি। নো। আমি ২ দিন পরই মোটিভেশন হারায় ফেলি। আমি আর পড়তে পারি না। আমার ১-২ দিন গ্যাপ হয়ে যায়। বাট দ্য থিং ইজ তুমি যখন এই প্রসেসগুলো ফলো করে পড়বা, তুমি ১-২ দিন মিস হয়ে গেলেও তুমি যখন আবার ৩ নাম্বার দিনে ব্যাক আসবা না, তখন তুমি সিস্টেমটার কারণে তোমার ওই দিন পড়াটা খুব ভালো হবে। বুঝছো? সো ইটস ওকে যে তোমার মাঝে মধ্যে ১-২ দিন পড়া পড়তে ইচ্ছা করে নাই, পড়ো নাই, মিস হয়ে গেছে, মোটিভেশন পাচ্ছ না। এটা হওয়াটাই স্বাভাবিক। বাট তুমি যদি প্রসেসগুলো ফলো করে পড়ো, তুমি যেটা পড়বে ওটা তোমার কাজে লাগবে। একদম গরুর মতো ৫-৬ ঘন্টা পড়ে যদি তোমার কাজেই না লাগে, তাহলে ওই পড়ার তো কোনো অর্থ নাই, তাই না? ঠিক আছে।
এইবার আসি আমরা পয়েন্ট নাম্বার 2 তে, বোর্ড কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস অ্যান্ড দ্য 80-20 রুল। 80-20 রুল মানে কি? তোমার 20% এফোর্ট থেকেই তোমার 80% রেজাল্টটা আসবে, বুঝছো? এবং এইটার জন্য এসএসসি সেগমেন্টে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপরে কিচ্ছু নাই। এসএসসিতে ভাইয়া বোর্ড কোয়েশ্চেনের বাইরে না কোয়েশ্চেন আসে না, মানে বোর্ড কোয়েশ্চেন যে প্যাটার্নগুলো আছে খুব রেয়ারলি, খুবই রেয়ারলি বিগত বছরের প্যাটার্নের বাইরে যে প্রশ্ন হয়, মানে এটা চান্স একদম নাই বললেই চলে। এই জন্যই তুমি দেখবা যে এসএসসি পরীক্ষার আগে প্রচুর সাজেশন নিয়ে মাতামাতি হয়। কেন? কারণ এসএসসি পরীক্ষায় প্যাটার্ন ধরে ধরেই প্রশ্ন আসে। তো তুমি কি করবা? তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ে সবার আগে সেটা থেকে তুমি টেস্ট পেপার নিবা, পুরান টেস্ট পেপার নিলেও হবে, অথবা তোমার যে গাইড বই আছে না, গাইড বই অবশ্যই বোর্ড কোশ্চেন আছে। টেস্ট পেপার আর গাইড বই তুমি যদি একটু ঘাটাও না, তাহলে তুমি বুঝে যাবা যে এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলাই পড়া লাগে, সব অঙ্ক করাও লাগে না। এই যে আমি যেমন মাঝে মধ্যে তোমাদেরকে সাজেশন দেই যে এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো করবা, কিসের বেসিসে দেই? ওগুলা বোর্ডে আসছে, এন্ড ওগুলো একবার না অনেক বছর অনেকবার অনেকভাবে একই অঙ্ক ঘুরায় ফেরায় বোর্ডে আসছে। সো বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়াটা কিন্তু তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। সো অবশ্যই কোনো কিছু পড়ার পরে টেস্ট পেপার অর গাইড অর সাপ্লিমেন্ট যেটাই তোমার কাছে আছে ওখান থেকে তুমি সলভ করবা। কেমন? তাহলে এই প্যাটার্নটা অ্যানালাইসিস করলে তোমার 20% এফোর্টের জন্যই তোমার 80% রেজাল্ট চলে আসবে। অ্যান্ড এই 20%টাই হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করা। চলো পয়েন্ট নাম্বার 3, অ্যাক্টিভ রিকল বা স্পেসড রিপিটিশন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই প্রবলেমটা হয় না যে আমি আজকে পড়ছি কালকে গিয়ে আমার কিচ্ছু মনে নেই, বা এক সপ্তাহ পরে আমি পুরাটা ভুলে গেছি, এটা হয় না। আমার লাইফে আমি যে কতবার জ্যামিতি মুখস্থ করে ভুলে গেছি জাস্ট বিকজ আমি স্পেস রিপিটেশন করতাম না, অ্যাক্টিভ রিকল করতাম না। তো তুমি যখন একটা কোনো কিছু পড়বা, পড়ার পর তার পরের দিন তুমি না ওই জিনিসটা একটু রিভাইজ করবা, লেট ইট বি ফর 10 মিনিটস, সমস্যা নাই। 10 মিনিট হইলেও টপিকটা দেখো, তার 3 দিন পরে আবার টপিকটা দেখো, তার 7 দিন পরে আবার টপিকটা দেখো, এবং এর মাঝে এই 1-3-7 দিনের মাঝে কোনো একদিন একটু প্র্যাকটিস করো, কোনো একদিন একটু প্র্যাকটিস করো। করলে কি হবে, জিনিসটা তোমার ব্রেনের মধ্যে একটা পার্মানেন্ট মেমোরি হিসাবে সেট হয়ে যাবে, তোমার ব্রেইন এই জিনিসটাকে ইম্পর্টেন্ট মনে করবে। তোমার লাইফে অনেক ইনসিডেন্ট আছে যেগুলো তোমার ব্রেনে অনেক বছর আগের মেমোরি আসছে। কেন? কারণ তুমি ওই জিনিসটা কোনো একটা গল্প, ধরো ছোটবেলার কোনো একটা মজার একটা গল্প, তাই না? এটা তোমার মাথায় এখন আসছে কেন? বা ছোটবেলায় ছড়া পড়ছো না, আম পাতা জোড়া জোড়া, এরকম, এগুলো আপনার মাথায় এত বছর পরেও আসছে কেন? কারণ তুমি এগুলো বারবার পড়তা, বারবার এটা মনে করার ট্রাই করতা। তো তোমার ব্রেন মনে করছে আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ও যেহেতু এটা বারবার পড়তেছে, এটা আমার পার্মানেন্ট মেমোরিতে সেভ করে রাখা লাগবে। এন্ড দ্য থিং ইজ, আমরা যখন একটা চ্যাপ্টার পড়ি, আমরা ওটা আর জীবনে পড়ি না, 1 মাস পরে গিয়ে পড়ি। সো 1 মাস আগে ওই মেমোরি যেহেতু তুমি আর ইউজ করো নাই, সো ব্রেন ওটাকে আস্তে আস্তে সরাই দিবে, কারণ ওটা তো তুমি ব্রেন মনে করতে হলে তোমার কোনো কাজে লাগবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? চাইলে ব্রেনে অনেক ডাটা সেভ করে রাখা যায়, আবার ব্রেন চাইলে কিছুই সেভ রাখবে না, এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো? সো তুমি যখন পড়বা, পড়ার পরে অ্যাক্টিভ রিকল, মানে হঠাৎ করে অনেকটুকু পড়ে ফেলছো, মনে করো ট্রাই করো, আচ্ছা ওদিন কি জানি পড়ছিলাম, তারপর কয়েকদিন পর পর তুমি যে পড়াগুলো রিভাইজ করো, তাহলে তোমার মাথায় ওগুলা সেট হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে উইক টপিক প্রায়োরিটাইজেশন। তার মানে তোমার যেই টপিকগুলোতে তুমি উইক, যেটা তুমি কম পারো, কম পড়ছো, সেগুলাকে ভাইয়া তোমার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। সেগুলাকে তোমার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। তুমি উইক টপিকে যদি প্রায়োরিটি না দাও, ঠিকঠাক মতো উইক টপিকগুলো অ্যানালিসিস করে বের করতে না পারো, তাহলে কিন্তু তোমার বিপদ। সেটা সবচেয়ে ইজি উপায় কি, তোমাকে আমি যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে বলছি না, বোর্ড কোশ্চেন থেকে কিছু কিছু টপিক দেখবে কি তুমি পারো না, অ্যান্ড ওগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বোর্ড কোশ্চেন কিন্তু মিস করা যাবে না, ওগুলা থেকে প্রশ্ন হবে। তো তুমি সবার ফার্স্টে আজকে যদি স্টার্ট করতে যাও, তুমি বোর্ড যে কোনো চ্যাপ্টার, যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার পড়ে বোর্ড কোশ্চেন করে সেখান থেকে দেখো যে তুমি কোন টপিকগুলোর কোশ্চেন পারো না, ওইটাই হচ্ছে তোমার উইক টপিক। তুমি ওই টপিকটা শিখো, যেখান থেকে মন চায় ক্লাস করো, নোট দেখো, তারপর ওটা আবার প্র্যাকটিস করো। এভাবে প্রতিটা চ্যাপ্টারের তোমার উইক টপিককে প্রায়োরিটি দিয়ে শেষ করতে হবে। বুঝছো? কারণ তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে উইক টপিকেই আটকাবা, যেগুলো তুমি পারছো ওগুলো কোশ্চেনের পরীক্ষা নাও আসতে পারে, তাই না? এটা হয় না যে তুমি একটা জিনিস যেটা পড়ে যাও না ওইটাই পরীক্ষায় আসছে, সেরকমই কিন্তু হয়, খেয়াল রাখবা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস ওভার রিডিং। তুমি যদি খালি পড়েই যাও পড়েই যাও পড়েই যাও, প্র্যাকটিস না করো, কোনো প্রকার এক্সাম যদি না দাও তুমি, তাইলে ভাই তোমার জন্য বিপদ আছে। এক্সামের জন্য হলেও কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, এক্সামের জন্য হলেও তোমার কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং তার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। বুঝছো? আবার প্র্যাকটিস ছাড়া শুধু এক্সাম দিলেও আবার সমস্যা।
খুব ভালো করে পড়ে খুব ভালো করে এক্সাম দিতে হবে। এক্সাম যদি না দাও, তুমি যদি তোমার ল্যাকিংস গুলোই খুঁজে বের করতে না পারো, ওই যে আমি বারবার বলতেছি না ল্যাকিংস খুঁজে বের করো, ল্যাকিংস খুঁজে বের করো। ল্যাকিংস খোঁজার জন্য কিন্তু ভাই তোমার এক্সাম দিতেই হবে। সো প্র্যাকটিস করাটা, এক্সাম দেওয়াটাকে বেশি প্রায়োরিটি দিব আমরা রিডিং এর উপরে। তুমি একবার একটা টপিক পড়বা, পড়ার পরে ওটা শিখার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম না দিলে তুমি বুঝবাই না তোমার কোন টপিকগুলো আবার পড়তে হবে, তাই না? তুমি গরুর মতো প্রথম থেকে চ্যাপ্টার শেষ পর্যন্ত বলা হবে না। এত টাইম নাই তোমার কাছে। তো তুমি একটা চ্যাপ্টার একবার পড়বা, পড়ে ওটার উপর এক্সাম দিবা। কিসের এক্সাম দেবে ভাই? তোমার কাছে টেস্ট পেপার আছে, গাইড আছে, সাপ্লিমেন্ট আছে, চ্যাপ্টারের কোশ্চেনগুলো তুমি টাইম ধরে ধরে সলভ করো। যেটা তুমি পারতেছো না সেটা তুমি মার্ক করো, সেটা তুমি আবার দেখো, আবার ওটার বেসিক পড়ো, আবার সলভ করতে আসো। ঠিক আছে? অ্যান্ড লাস্টলি তোমার জন্য একটা বোনাস টিপ, সেটা হচ্ছে টিচ ব্যাক মেথড। শোনো, আমি স্কুলে থাকতে বা আমি যাদের আমার ফ্রেন্ড সার্কেলকে বা কলেজে গিয়ে দেখছি যারা আসলে অনেক ভালো স্টুডেন্ট, ইউজুয়ালি তাদের ফ্রেন্ড সার্কেলের স্টুডেন্টরাও খুবই ভালো ছিল। তার মানে কি? ভালো স্টুডেন্টদের আশেপাশের ফ্রেন্ডরাও পড়ুয়া স্টুডেন্টই হয়। সো এটা করলে কি লাভ হয় জানো? স্টুডেন্টদের নিজেদের মধ্যে খুব ভালো একটা কমিউনিকেশন থাকে, ওরা সারাক্ষণ পড়াশোনা রিলেটেড কথার মধ্যেই থাকে এবং একজন একজনকে হেল্প করতে পারে। ধরো তুমি একটা টপিক কম বুঝো কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেক ভালো স্টুডেন্ট সবাই। সো সে কিন্তু যদি তোমাকে শিখায় দেয়, ওর কিন্তু জিনিসটা দুইবার শিখা হইলো এবং তুমিও জিনিসটা খুব ভালো শিখলা। কারণ একটা জিনিস কি জানো? তোমার ফ্রেন্ডরা তোমাকে সবচেয়ে ভালো বুঝাইতে পারে। এটা আমি আমার ভার্সিটি লাইফে গিয়ে রিয়ালাইজ করছি। যে আমাকে আমার ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি যত ভালো বুঝাতে পারছে। কারণ কি জানো? কারণ ফ্রেন্ডদের কাছে শিখতে গেলে না আমি ওই জড়তাটা কখনো ফিল করি না। মাঝে মধ্যে আমি টিচারের সাথে কানেক্ট করতে পারি নাই। বাট ওটা আমি আমার ফ্রেন্ড থেকে খুব ভালো বুঝতে পারছি। অ্যান্ড অলসো ইট অ্যাপ্লাইজ ফর ইউ। তুমি একটা টপিক ভালো পারলে তুমি তোমার ফ্রেন্ডকে বলো, "চল আজকে আমরা এই টপিকটা দেখতেছি, ধরো কোচিং এ আসছো। চল আমি এটা তোরে বুঝাই দেই।" তো বুঝাইলে কিন্তু তোমার যদি কোনো কনফিউশন থাকে তুমি কিন্তু আরেকটু ভালো করে শিখতে পারলা এবং তুমি বুঝানোর কারণে এটা কিন্তু তোমার মধ্যেও কিন্তু ওই জ্ঞানটা একদম পার্মানেন্ট হয়ে গেল। সো অলওয়েজ ট্রাই করবা ফ্রেন্ডদের মাঝে ডিসকাশন করা পড়াশোনা নিয়ে। সবসময় ইনস্টাগ্রাম রিলস নিয়ে ডিসকাশন করার তো দরকার নেই, তাই না? একটু অন্য কিছু নিয়ে ডিসকাশন করতে পারো। ওকে? সো এই কয়েকটা টিপস ফলো করলে তুমি ইনশাআল্লাহ দেখবা যে অল্প পড়েও ভালো রেজাল্ট করতে পারতেছো। বাট দেন এগেইন মোটিভেশন মানুষের লুজ হইতেই পারে, কোনো সমস্যা নাই। আবার স্টার্ট করবা। বাট একটা প্ল্যান করে পড়বা অলওয়েজ, ঠিক আছে? প্ল্যান ছাড়া কখনো পড়তে বসবা না, তাইলে তোমার পড়া হবে না। অ্যান্ড প্ল্যানগুলাকে ছোট, ছোট প্ল্যান ধরে, ধরে আগাবা। প্ল্যান করতেই ১ ঘন্টা কাটায় দিলে কিন্তু বলবা, "আচ্ছা আজকে অনেক পড়াশোনা হইছে, আর পড়ব না।" এটা কিন্তু হবে না। ঠিক আছে? আগে প্ল্যানটা করবা, ছোট, ছোট প্ল্যান করবা যাতে ওটা ১ ঘন্টা ২ ঘন্টার মধ্যে পড়া হয়ে যায়। যদি ১ ঘন্টা ২ ঘন্টা কম সময় পড়া হয়ে যায়, তুমি নতুন করে আবার ১ ঘন্টা ২ ঘন্টা পড়বা। সমস্যা নাই তো। বাট ছোট, ছোট প্ল্যান করে ওই টাইমগুলাকে ভাগ করে রেস্ট নিয়ে, নিয়ে পড়বা। ঠিক আছে? এবং ভাই প্লিজ ওই পোমোডোরোর ৫ মিনিটে ফোনটা চালায়ও না। ফোন চালাইলে ১ ঘন্টা চলে যাবে। এটা আমিও এটার শিকার ভাই। মনে করি যে আরে ৫ মিনিট একটু রিলস দেখি। ৫ মিনিট যে কখন ৫০ মিনিট হয়ে যায় এটা আমি বলতেও পারি না। ঠিক আছে? সো টিপসগুলা ভালো লাগলে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভাইয়ার কিন্তু প্লেলিস্টে রেগুলার ওয়ান শট ক্লাসেস আপলোড হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের। ক্লাসগুলা করে ফেলার আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।